মাননীয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের মহাভারতের একটি কাহিনী শোনাব, যেখানে ভীম কিভাবে নাগলোকে গিয়েছিলেন এবং তিনি নাগলোক ভ্রমণ করেছিলেন। পাণ্ডব এবং কৌরবরা যখন একটু বড় হলো, তখন তারা একসঙ্গে খেলাধুলো করতে শুরু করলো। কৌরবরা 100 ভাই, পাণ্ডবরা 5 ভাই। এই 105 ভাই মিলে বিভিন্ন জায়গায় যেত, তারা খেলাধুলো করত, একসঙ্গেই খাওয়া দাওয়া করত। এদের মধ্যে ভীম সব থেকে বলশালী ছিল। সেটা যারা মহাভারত সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানেন। ভীম আয়তনে সকলের চেয়ে প্রায় বড় ছিল তার বয়স অনুসারে, এবং তার গায়ে অত্যন্ত বেশি জোর ছিল। কাশিরাম দাস লিখছেন, ধাইতে পবন সম, সিংহ সম হাঁকে, আস্ফলনে গজ সম, মেঘ সম ডাকে। যেই পথ দিয়া ভীম বেগে যায় চলি, 10 বিশে ভূমে ফেলে ভুজাস্ফলে ঠেলি। অর্থাৎ ভীমের এত শক্তি এবং এত গায়ের জোর, এবং তিনি সবেগে চলেন। যে পথ দিয়ে তিনি যান, একসঙ্গে 10-20 জনকে তিনি হাতের ধাক্কাতেই ঠেলে দিয়ে চলে যেতে পারেন বা ফেলে দিয়ে চলে যেতে পারেন। তিনি হাঁটেন বায়ুর মতন, বায়ু বেগে, এবং তার গলা সিংহের মতন বা মেঘের গর্জনের সমান। যাই হোক, এই হেন ভীম যখন একটু একটু বড় হলো, যে কোনো কারণেই হোক দুর্যোধনের মনে একটা ভয়ের সঞ্চার হলো ভীম সম্পর্কে। ভীম কি করতেন, এক একজন ভাইকে ধরে 2 হাতে ঘোরাতেন, 2 হাত ধরে ঘোরাতেন, এবং ঘোরানোর পর ওই ঘোরাতে ঘোরাতে তারা প্রায় অজ্ঞান হয়ে যতক্ষণ না যেত ততক্ষণ অবধি তাদের ছাড়তেন না। এমনকি জলে সাঁতার কাটতে নামলে, যেটা তখনকার দিনে জলক্রীড়া, সেখানে নামলে ভীম একসঙ্গে 2-4 জনকে চেপে ধরতেন জলের মধ্যে 2 হাত দিয়ে, এবং তাদের যতক্ষণ না প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো ততক্ষণ অবধি ভীম ছাড়তেন না। দুর্যোধনের মনে ক্রমেই আতঙ্কের সঞ্চার হচ্ছিল। দুর্যোধন তখন খুবই ছোট, সেই বয়সে কারুর মনে অপর সম্পর্কে ঈর্ষা জন্মায় না, কোনো ভয়ভাব জন্মায় না, সকলের সঙ্গেই তাদের সদ্ভাব থাকে, প্রত্যেককেই তারা আপন মনে করে। কিন্তু দুর্যোধনের মধ্যে ওই ঈর্ষা এবং ভয়ের ভাবটা কাজ করতে শুরু করে দিয়েছিল। ভাইয়েরা যখন গাছে উঠত ফল পাড়তে, ভীম নিচ থেকে পা দিয়ে সেই গাছে ধাক্কা দিতেন। তার ফলে কি হতো, অনেক সময় দেখা যেত ফলও গাছ থেকে পড়ে যাচ্ছে, ভাইয়েরাও গাছ থেকে পড়ে যাচ্ছে। কাজেই দুর্যোধন মনস্থ করলেন যে এই ভীমকে কোনো রকমে সরিয়ে দিতে হবে। তার মনে হলো তাহলে বাদবাকি যে 4 ভাই, তাদেরকে তিনি অনায়াসেই বেঁধে রেখে দিতে পারবেন, যখন প্রয়োজন পড়বে তাদেরকে বেঁধে ফেলতে পারবেন। কিন্তু ভীমের সঙ্গে যে হেঁটে ওঠা যাবে না, এটা তার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। তখন তিনি কি করলেন, তার যে নিজের লোকজন ছিল তাদেরকে ডাকলেন এবং বললেন, গঙ্গার তীরে কোনো একটা জায়গায় সুন্দর স্থান আপনারা নির্বাচন করুন, সুরম্য স্থান, এবং সেইখানে আপনারা বনভোজনের আয়োজন করুন। আমরা সব ভাইয়েরা সেখানে গিয়ে বনভোজন করব। তারপর এরকম একটি স্থান নির্বাচন করে বনভোজনের ব্যবস্থা হলো। সমস্ত ভাইয়েরা সেখানে চলল।
আগে থাকতে সেখানে প্রচুর খাবার দাবার সেখানে রাখা হলো, যাতে আপ্যায়ন আদর আপ্যায়নের কারুর কোনো ত্রুটি না হয়, প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। এবং ভাইয়েরা কেউ রথে চড়ে, কেউ ঘোড়ায় চড়ে, কেউ হাতির পিঠে চড়ে সেই বনভোজনের নির্দিষ্ট দিনে সেখানে চললেন। এরপর সেখানে খুব আনন্দ হলো, খাওয়া দাওয়া শুরু হলো। খাওয়া দাওয়ার সময় একে অপরের মুখে খাবার তুলে দিতে লাগলো ভাইয়েরা, একজন মেখে অন্যজনের মুখে তুলে দেয় এবং তারা খায়। এই রকম এক সময় আস্তে আস্তে খাওয়ার শেষের দিকে ভীমের কাছে নিয়ে গেলেন দুর্যোধন ক্ষীর, অনেক বড় পাত্রে ক্ষীর। সেই ক্ষীরে মেশানো ছিল কালকুট বিষ। ভীমকে দুর্যোধন সেই খাবার, সেই ক্ষীর কালকুট মিশ্রিত বিষ নিজে হাতে খাইয়ে দিতে শুরু করলেন। সেখানে কাশিরাম দাস লিখছেন, ভীম একে খেতে খুব ভালোবাসেন এবং প্রচুর খেতে পারেন, তাই তিনি যথেষ্ট যথেষ্ট সেখানে খেলাধুলো করে পরিশ্রম করেছেন, কাজেই অনেকটা পরিমাণ ক্ষীর তিনি খেয়ে ফেললেন। এরপরে শুরু হলো জলক্রীড়া। যখন গঙ্গায় সবাই মিলে ওই স্নান করতে নামলেন, সেখানে আমোদ প্রমোদ চলছিল, সেখানে সবাই মিলে সাঁতার কাটতে লাগলেন, আনন্দ করতে লাগলেন। কিন্তু ভীম আস্তে আস্তে দেখা গেল নিস্তেজ হয়ে পড়ছেন, সেটা কেউ বুঝতে পারল না। সবাই জল থেকে উঠে এলো, ভীমকেও একসময় জল থেকে উঠে এলেন বা তাকে তোলা হলো ডাঙায়। তারপরে দেখা গেল ভীম সেখানে অচেতন হয়ে পড়েছেন। এরপর বাকি ভাইয়েরা আর অত খেয়াল করেননি, তারা যে যার মতন সেখান থেকে চলে গেছেন। তখন দুর্যোধন তার অনুচরদের নিয়ে লতা পাতা দিয়ে ভীমের হাত পা খুব ভালো করে বেঁধে ফেললেন এবং সমস্ত শরীর হাত পা বেঁধে তাকে জলের মধ্যে ফেলে দিলেন। ভীম ভাসতে ভাসতে পৌঁছে গেলেন নাগলোকে। এখন হয়েছে কি, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা সকলেই ফিরে এসছেন সেই স্থানে। ভীমের খোঁজ অত শত করেননি। যুধিষ্ঠির মনে মনে ভাবলেন যে ভীম হয়তো আগেই ঘরে চলে গেছে। যাই হোক, সবাই যখন ফিরে এলেন, ফিরে এসে যুধিষ্ঠির কুন্তিকে জিজ্ঞেস করলেন, মা, ভীমকে দেখছি না, ভীম এখনো আসেনি, ভীম তো আগেই চলে এসেছে। কুন্তি বললেন, না তো বাবা, ভীম তো এখনো আসেনি। এই করে প্রায় একদিন কেটে গেল, ভীমের কোনো দেখা নেই। কুন্তি তখন ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি বিদুরকে ডেকে পাঠালেন। বিদুর এলেন। বিদুরকে গদগদ ভাষায় কুন্তি বললেন, দেখুন বিদুর, ভীম আসেনি, আমার ভয় করছে দুর্যোধন তার কোনো ক্ষতি করেছে। বিদুর বললেন, আপনি দয়া করে চুপ করুন, আপনি এ সমস্ত কথা কারুকে বলবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন, ভীমের কোনো ক্ষতি হবে না। আপনার মনে নেই ব্যাসদেব কি বলেছেন? ব্যাসদেব বলেছেন, পঞ্চ পাণ্ডব কখনো তাদের ওপর সেইভাবে কোনো আঘাত কেউ করতে পারবে না, বা তারা কোনো অস্ত্রাঘাতে বা কোনোভাবেই তাদের সরাসরি মৃত্যু নেই এই লোকে। কিন্তু আপনি যদি এই সমস্ত কথা বলেন, তাহলে দুর্যোধন আরো অন্যভাবে অন্য কিছু ব্যবস্থা করবে, তখন খুবই সংকটে পড়ে যাব আমরা সবাই। তাই কুন্তি চুপ করে রইলেন। এদিকে হয়েছে কি, ভীম যখন নাগলোকে পৌঁছলেন, তখন তাকে প্রচুর সাপ সেখানে ঘিরে ফেলল এবং দেখলো যখন মানুষ এসছে, তাকে তারা রাগের চোটে ছোবল মারতে লাগলো। সেখানে বহু বিষধর সাপ পাহারাতে ছিল। এবার সেই বিষধর সাপেদের ছোবল খেয়ে ভীমের শরীরে যে বিষ ছিল, সেই বিষ আস্তে আস্তে কেটে যেতে লাগলো। এটা
লোকে বলে বিষে বিষে বিষক্ষয়, সেইভাবে ভীমের শরীরের বিষ নাশ হতে লাগলো এবং ভীম আস্তে আস্তে চোখ মেলে চাইলেন। কিন্তু চোখ মেলে তিনি দেখলেন এক ভারী অদ্ভুত জায়গায় তিনি এসেছেন। সেখানে চারিদিকে সাপ এবং তাকে কেউ যেন লতা পাতা দিয়ে বেঁধে রেখেছে। তাড়াতাড়ি তিনি উঠে হাত পা ছুঁড়ে সমস্ত লতা পাতার বাঁধন ছিঁড়ে ফেললেন। এরপরেই ভীষণ রাগে হাতের কাছে যত সাপকে দেখলেন তিনি আছাড় দিয়ে মারতে লাগলেন। যে সমস্ত সাপ বেঁচেছিল তারা তাড়াতাড়ি ভয়ের চোটে দৌড়ে গেল তাদের রাজা বাসুকির কাছে। বলল যে একটা মানুষ এসেছে এবং তার এত রাগ, সে আমাদেরকে ধরে মেরে ফেলছে। অনেক বিষধর সাপেরা তাকে কামড়েছে, কিন্তু তার কিছু হয়নি। বাসুকি বললেন, চলো তো দেখি গিয়ে। তিনি এসে দেখলেন ভীমকে। দেখে তিনি বুঝতে পারলেন যে এই হচ্ছে ভীম, কুন্তির পুত্র, এবং তিনি যে পবন পুত্র সেটাও তিনি বিলক্ষণ জানেন। তাই তিনি বললেন, তুমিই তো ভীম, এসো ভীম, আমরা আলিঙ্গন করি। তুমি আমার নাতির নাতি। আমি সবই বুঝতে পেরেছি। তুমি এখানে কিভাবে এলে তা আমি অনুমানও করতে পারছি। এখন যাই হোক, তুমি এসো, তুমি আমার বড় প্রিয়। তোমার কি ধনরত্ন লাগবে বলো, সব তুমি এখান থেকে নিয়ে যাও। ভীম বললেন, দেখুন, ধনরত্নে আমার কোনো কাজ নেই। আমাকে যদি আপনি নিজের মনে করেন, আপন লোক মনে করেন, তবে আমাকে পেট পুড়ে খেতে দিন। এমন খাওয়া খাওয়ান যা কোনো মানুষ কখনো খায়নি। তখন বাসুকি বললেন, বেশ, অতি উত্তম। চলো তুমি, তোমাকে আমি অমৃত কুম্ভের কাছে নিয়ে যাই, সেখানে তোমাকে আমি অমৃত পান করাবো। তখন ভীমকে সেই অমৃত কুম্ভের কাছে নিয়ে গিয়ে বললেন, খাও, তুমি যত খুশি খাও। সেখানেও কাশিরাম দাস লিখছেন, একে ভীম অত শ্রমে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি অত্যন্ত লোভী, এবং তাই এত সুস্বাদু অপূর্ব সেই খাবার যে তিনি কোনো লোভ সম্বরণ করতে পারলেন না, ক্রমাগত খেতে লাগলেন। একে একে তিনি 8টি চৌবাচ্চার অমৃত পান করলেন এবং তারপর তার চোখে গভীর ঘুম এলো। তিনি সোনার পালঙ্কে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। 8 দিন ভীম ঘুমোলেন। 8 দিন পরে যখন তিনি ঘুম থেকে উঠলেন, তখন তার দেহে সহস্র হস্তির বল। তখন তিনি বাসুকিকে বললেন, এবার আমায় আজ্ঞা দিন, আমি কতক্ষণ এখানে আছি আমি জানি না, আমাকে এবার মায়ের কাছে যেতে হবে। তখন বাসুকি বললেন, কতক্ষণ নয়, তুমি এখানে 8 দিন ঘুমিয়েছ, পৃথিবীতে 8 দিন কেটে গেছে। তুমি নিয়ে যাও, আমি তোমাকে বেশ কিছু ধনরত্ন দিচ্ছি, সেখানে তুমি নিয়ে গিয়ে তোমার ভাইদের এবং মাকে সেই জিনিস বিতরণ করো। ভীম নাগলোক থেকে সেই সমস্ত ধনরত্ন নিয়ে ফিরে এলেন এবং কুন্তির যখন দেখলেন ভীম ফিরে এসছে, তিনি ভীষণ আনন্দিত হলেন। যুধিষ্ঠিরও ভীমকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন এবং সমস্ত ভাই ভীষণ আনন্দিত হলো। সুধী দর্শক, এই কাহিনী আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আমি আপনাদেরকে মহাভারতের আরও কাহিনী পরবর্তীকালে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন এবং ওই বেল আইকনে চাপ দিলে আমি আপনাদের কাছে সহজে পৌঁছতে পারবো। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।